নতুন একটা চ্যাপ্টার আলোচনা করব এই ভিডিওতে। উৎস্থিতিবিদ্যা ও বায়ুমণ্ডলীয় চাপ, হাইড্রোস্ট্যাটিক্স অ্যান্ড অ্যাটমসফেরিক প্রেশার। উৎস্থিতিবিদ্যা বলতে কি বোঝায়? উৎস্থিতিবিদ্যা মানে বলছে, এখানে তোমরা জানো যে উৎ মানে হচ্ছে জল, স্থিতি মানে স্থির অবস্থায়। তার মানে জলকে যদি স্থির অবস্থায় রাখা হয় তাহলে যে যে নতুন ধর্মগুলো চলে আসে বা তার কি কি পরিবর্তন করলে, কোন রাশিটার পরিবর্তন করলে আর কি ধরনের পরিবর্তন ঘটে, সেইগুলোই মূলত আলোচনা করার হচ্ছে এই চ্যাপ্টারে। তো বলে রাখি, এখানে যদিও এখানে জল বা উদ কথাটা ব্যবহার করা হয়েছে, তবুও কিন্তু চ্যাপ্টারটা মনে রাখবে যে কোনো তরলের জন্য, ফর এনি কাইন্ড অফ লিকুইড। ঠিক আছে? আচ্ছা, চ্যাপ্টারটা শুরু করছি খুব সিম্পল একটা বিষয় নিয়ে বা সিম্পল একটা রাশি নিয়ে, যেটা তোমরা জানো, তো আর একবার নতুন করে তোমাদের সামনে তুলে ধরা হচ্ছে। ঘনত্ব বা ডেনসিটি। এখন ঘনত্ব বা ডেনসিটি নিয়ে তোমাদের ধারণা পরিষ্কার, আমি জানি যে ঘনত্ব কাকে বলে, যে যে কোনো বস্তুর একক আয়তনের ভরকে ঘনত্ব বলে। ইট ইজ এ মাস পার ইউনিট ভলিউম। খুব সোজা কথাই বলতে গেলে মাস পার ইউনিট ভলিউম। তাহলে ঘনত্ব আমি বললাম ডি, এটাকে কি বলবো? এটা হয়ে যাচ্ছে ভর মাস ডিভাইডেড বাই আয়তন। তার মানে তোমাকে যদি একটা বস্তু দেওয়া হয়, সেই বস্তুর ভর যদি মাপতে পারো, সেই বস্তুর আয়তন যদি মেজার করতে পারো, তাহলে সেক্ষেত্রে খুব সিম্পলি ভর বাই আয়তন করে আমি বস্তুটা ঘনত্ব বের করতে পারি, তাই না? তাহলে আমার পড়ে থাকছে ডি ইকুয়াল টু এম বাই ভি। আচ্ছা, যদি একক বের করতে বলে, এককটা খুব সহজে বের করে নেবো, মুখস্থের কোনো ব্যাপার নেই। উপরে মাস, তাহলে এটা হয়ে গেল কেজি, নিচে আছে ভলিউম, মানে হয়ে যাচ্ছে মিটার কিউব। তাহলে এটাকে আমি লিখবো কেজি মিটার টু দি পাওয়ার -3। এই প্রসেসটা দিয়ে আর লিখবো না, আমরা সবসময় এই প্রসেসে লিখবো। একই রকম ভাবে এটা হয়ে যাবে গ্রাম সেন্টিমিটার টু দি পাওয়ার -3। তাহলে মাত্রা কি হবে? মাত্রা হয়ে গেল এম এল টু দি পাওয়ার -3। না, এই আলোচনাগুলো সবটাই কিন্তু তোমাদের ক্লাস 9 এর সিলেবাসে ছিল, তাও আরেকবার এখানে দেওয়া আছে, আমি আলোচনা করে দিলাম। আচ্ছা, এখানে আরেকটু এক্সট্রা করতে হবে, যেমন ঘনত্ব চাপ এবং উষ্ণতার উপর কিভাবে নির্ভর করে। তাহলে নেক্সট আলোচনা করতে চাইছি যে এফেক্ট অফ প্রেসার, চাপের প্রভাব কার উপর? ঘনত্বের উপর। আচ্ছা, চাপের প্রভাব যখন আমি আলোচনা করছি, তখন কিন্তু আমরা সব রকম পদার্থের ক্ষেত্রেই করব, মানে সলিডের উপর কীরকম প্রভাব, বা তরলের ঘনত্বের উপর কীরকম প্রভাব, বা গ্যাসের ঘনত্বের উপর কীরকম প্রভাব। তো যখন আমরা ঘনত্বের উপর প্রভাব আলোচনা করতে চাইব, খুব সিম্পলি একটা জিনিস দেখো, তো আমি তো কি দেখতে চাইছি? আমি দেখতে চাইছি যে প্রেসারের সঙ্গে ডেনসিটি কিভাবে পরিবর্তিত হবে। আর ডেনসিটি মানে কি? মাস বাই ভলিউম। এবার তুমি একটা জিনিস অলরেডি জানো যে মাস হচ্ছে এমন একটা রাশি যেটাকে তুমি চেঞ্জ করতে পারবে না। মাস ইজ এ কনস্ট্যান্ট কোয়ান্টিটি, তাই না? তাহলে আমাকে যেটা নিয়ে হাইলাইট করতে ভাবতে হবে সেটা হচ্ছে ভলিউম। তাহলে আমাকে দেখতে হবে চাপের সঙ্গে ভলিউম কিভাবে পরিবর্তিত হয়, এটা হচ্ছে তোমার প্রাথমিক কাজ। তাহলে আমি যদি সলিড বা লিকুইডের কথা বলি, সলিড বা লিকুইড একটু ভেবে দেখো, যে কঠিন পদার্থ, এই মনে করো আমার হাতে যে পেনটা আছে সেটা কঠিন পদার্থ, আমি এটাকে চাপ দিলাম, যতটা সম্ভব চাপ দিলাম। চাপ দিলে কি আয়তনের খুব বেশি পরিবর্তন হয়? হয় না। কঠিন পদার্থের ক্ষেত্রে বা তরল পদার্থের ক্ষেত্রে যদি চাপ দেওয়া হয়, পদার্থটাকে চাপ দেওয়া হয়, তাহলে সেক্ষেত্রে দেখা গেছে আয়তনের কোনো পরিবর্তন হয় না। তার মানে আমি বলতে পারি মাসটাও কনস্ট্যান্ট, ভলিউমটাও কনস্ট্যান্ট, তাহলে ডেনসিটি কনস্ট্যান্ট। তাহলে আমি বলতে পারি কঠিন বা তরল পদার্থের ক্ষেত্রে ঘনত্ব চাপের উপর নির্ভরশীল নয়। হয়ে গেল। কিন্তু যখন আমি গ্যাসীয় পদার্থের কথা আলোচনা করব, তোমরা অলরেডি বয়েলের সূত্র পড়ে ফেলেছো, তোমরা কি জানো যে গ্যাসীয় পদার্থ যদি নিই, তাহলে গ্যাসীয় পদার্থের চাপের ক্ষেত্রে কিন্তু গ্যাসীয় পদার্থের ধর্মের ক্ষেত্রে চাপের কিন্তু প্রভাব রয়েছে। কিরকম? আমি যদি চাপটাকে বৃদ্ধি করি, আমি প্রেসারটাকে যদি বৃদ্ধি করি, তাহলে আমি জানি ভিটা হ্রাস পাবে। এটাই রেজাল্ট অ্যাকর্ডিং টু বয়েলস ল। তাহলে ভলিউম যদি হ্রাস পায়, এখান থেকে বুঝতে পারছো ডি ইকুয়াল টু এম বাই ভি, তাহলে হর বা ডিনোমিনেটর হ্রাস পাচ্ছে, কমে যাচ্ছে, তাহলে ডেনসিটি কি হবে? বৃদ্ধি পাবে। তাহলে এখানে রেজাল্ট কি হলো? চাপ বাড়লে গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে ঘনত্ব বৃদ্ধি পাবে। তাহলে গোটা আলোচনাটা আরেকবার বলে দিই, যে চাপের প্রভাব যখন আমি আলোচনা করব ঘনত্বের উপর,
সোজাসুজি বলবো যে কঠিন বা তরল পদার্থের ক্ষেত্রে চাপ প্রয়োগ করলে ঘনত্বের কোনো পরিবর্তন হয় না, কারণ ঘনত্ব ইকুয়াল টু এম বাই ভি, এম এর কোনো পরিবর্তন তো নেই। ভিটা কঠিন বা তরল পদার্থের ক্ষেত্রে চাপের প্রভাবে অপরিবর্তনশীল। কিন্তু যখন গ্যাসীয় পদার্থের কথা আলোচনা করব, আমরা বয়েলের সূত্র থেকে জানি যে চাপ বৃদ্ধি করলে আয়তন হ্রাস পায়, আর যদি আয়তন হ্রাস পায় ঘনত্ব, হরে আছে আয়তন, আয়তন কমে গেল, তাহলে আমি জানি একটা ভগ্নাংশের হর যদি কমে যায়, ডিনোমিনেটর যদি রিডিউস করে, তাহলে সেক্ষেত্রে ভগ্নাংশের মান বৃদ্ধি পায়। তাহলে আমি কি পেলাম? চাপ বৃদ্ধি করলে ঘনত্ব বৃদ্ধি পাবে। আরেকটা রাশি নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে উষ্ণতার প্রভাব, এফেক্ট অফ টেম্পারেচার। আচ্ছা, উষ্ণতার প্রভাব যখন আলোচনা করব তখন তুমি একটু খেয়াল করে দেখো, আমরা অলরেডি কঠিনের প্রসারণ, তরলের প্রসারণ, গ্যাসের প্রসারণ করে ফেলেছি। তাহলে উষ্ণতার প্রভাব কিন্তু সকল পদার্থের ক্ষেত্রেই আছে। কঠিনের ক্ষেত্রেও আয়তন বৃদ্ধি পায়, তরলের ক্ষেত্রেও আয়তন বৃদ্ধি পায়, গ্যাসের ক্ষেত্রেও আয়তন বৃদ্ধি পায়। তাহলে আমার আলোচনা খুব সহজ হয়ে গেল। আমি জানি যে টি যদি বৃদ্ধি করি, তাহলে কঠিন হোক, তরল হোক, গ্যাস হোক, সবার ক্ষেত্রেই আয়তন বৃদ্ধি পায়। তাহলে আয়তন যদি বৃদ্ধি পায়, তাহলে এই ভগ্নাংশটার হর বৃদ্ধি পাবে। তাহলে আমি জানি একটা ভগ্নাংশের হর বৃদ্ধি পেলে ভগ্নাংশটা হ্রাস পায়। তাহলে ওভারঅল রেজাল্ট কি হলো? টি যদি বৃদ্ধি পায় তাহলে ডিটা কিন্তু হ্রাস পায়। খুব সিম্পল আলোচনা। তবে হ্যাঁ, ওই ব্যাপারটাও এখানে উল্লেখ করে দিতে হবে যে এটা কিন্তু কিছু আলাদা ব্যাপার আছে। কিরকম? জলের ক্ষেত্রে আমরা জানি জলের ক্ষেত্রে কি হয়, ব্যতিক্রান্ত প্রসারণ হয় একটা রেঞ্জে। কোন রেঞ্জে? 0 ডিগ্রি থেকে 4 ডিগ্রি, এই রেঞ্জে কি হয়, উষ্ণতা যদি আমি বৃদ্ধি করি আয়তন বৃদ্ধি পায় না, আয়তন হ্রাস পায়। তাহলে ওই রেঞ্জে আমি বলতে পারি ডি কিন্তু বৃদ্ধি পাবে, উষ্ণতা বৃদ্ধি করলে বৃদ্ধি পাবে। ঠিক আছে? তাহলে তোমাকে একসঙ্গে বলতে গেলে যে উষ্ণতা বৃদ্ধি পেলে যেহেতু সকল পদার্থের আয়তন বৃদ্ধি পায়, সুতরাং উষ্ণতা বৃদ্ধি করলে যে কোনো পদার্থের ঘনত্ব হ্রাস পাবে। কিন্তু একটু এক্সেপশনাল কেস রয়েছে, সেটা উল্লেখ করে দেবে যে আমরা জানি জলের ক্ষেত্রে 0 ডিগ্রি থেকে 4 ডিগ্রি এই রেঞ্জে উষ্ণতা বৃদ্ধি করলে আয়তন হ্রাস পায়। যেহেতু আয়তন হ্রাস পায়, সুতরাং ওই রেঞ্জে শুধুমাত্র 0 থেকে 4 ডিগ্রি ওই রেঞ্জে উষ্ণতা বৃদ্ধি করলে জলের ক্ষেত্রে ঘনত্ব বৃদ্ধি পাবে। এই হয়ে গেল তোমার উষ্ণতার প্রভাব আর চাপের প্রভাব। তাহলে ঘনত্ব আমরা আলোচনা করলাম। আরেকটা আলোচনা এখানে একবারই করে দিই যে তোমাকে যদি একাধিক তরল দেওয়া হয়, এবার কিন্তু স্পেসিফিক্যালি আমরা তরলে চলে আসছি। যদি তোমাকে একাধিক তরল দেওয়া হয়, তরলগুলোকে সাপোজ মিশিয়ে দিলাম, ঠিক এরকম ভাবে ভাবতে পারো যে তোমার কাছে মনে করো এই একটা তরল আছে, সাপোজ এই তরলটার মাস m1, এই তরলটার আয়তন v1। একই রকম ভাবে আরেকটা পাত্রে কিছুটা তরল আছে, সাপোজ এই তরলটার m2, আয়তন মনে করো v2। আরেকটা তরল ধরে নিলাম, সাপোজ এই তরলটার ভর m3, এটা হচ্ছে v3। অবভিয়াসলি তিনটে আলাদা তরল। এবার যদি এই তিনটে পাত্রের তরলকে আমি যদি একটা বড় পাত্রে মেশাই, মিশে গেল। আচ্ছা, মিশে যাবার পর বললো এই মিশ্রণের ঘনত্ব কত হবে তোমাকে যদি বের করতে দেয়, তাহলে কিভাবে করব? তো বলে রাখি, এই মিশ্রণের ঘনত্ব তার একটা ছোট্ট ফর্মুলা আছে, মানে মনে রাখতে হবে তোমাকে যে মিশ্রণের ঘনত্ব, একাধিক তরল সেগুলোকে মিশিয়ে দিলাম, ডেনসিটি ফর দ্য মিক্সচার, এটা হয়ে যাবে মোট ভর টোটাল মাস বাই টোটাল ভলিউম। খুব সিম্পল কথা, মোট ভর বাই মোট আয়তন। তাহলে এখান থেকে আমি যদি করতে চাই m1 প্লাস m2 প্লাস m3 হচ্ছে মোট ভর, আর মোট আয়তন v1 প্লাস v2 প্লাস v3। এই জিনিসটা দিয়ে কিন্তু তোমাকে নিউমেরিক্যালস দেবে এবং বিভিন্ন ভাবে অঙ্কগুলোকে সাজিয়ে তোমাকে করতে বলবে। অঙ্কের আলোচনা আমি পরে আসছি, তার আগে নতুন আরেকটা থিওরি করে নিই, নতুন আরেকটা রাশি সম্পর্কে আলোচনা করে নিই। যদিও এই রাশিটাও তোমাদের ছিল, ধারণাটা কিছুটা ক্লাস 9 এ দেওয়া হয়েছে। আপেক্ষিক গুরুত্ব বা স্পেসিফিক গ্র্যাভিটি। আপেক্ষিক গুরুত্ব বা স্পেসিফিক গ্র্যাভিটি কাকে বলা হয়? স্পেসিফিক গ্র্যাভিটি। তো বলে নাকি স্পেসিফিক, আপেক্ষিক কথাটা মানেই তুমি বুঝবে যে এটা কোনো কিছুর সঙ্গে কম্পেয়ার করে বলা হয়েছে, ঠিক আছে? আপেক্ষিক, রিলেটিভ, এই ব্যাপারটা। তো আপেক্ষিক
আপেক্ষিক গুরুত্ব কাকে বলে? আপেক্ষিক গুরুত্ব হচ্ছে একটা অনুপাত বিশেষ। কিসের অনুপাত? এটা হচ্ছে একটা বস্তুর, যে কোনো একটা বস্তুর কোনো একটা নির্দিষ্ট উষ্ণতায় কোনো একটা বস্তুর বা পদার্থের ভর ডিভাইডেড বাই 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় সম আয়তন জলের ভর। তাহলে আমি একবার লিখে ফেলি, আপেক্ষিক গুরুত্ব এটা হচ্ছে যে কোনো উষ্ণতায়, আমি সবটা লিখছি না, যে কোনো উষ্ণতায় বস্তুর ভর ডিভাইডেড বাই 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় সম আয়তন জলের ভর। মাস অফ এনি অবজেক্ট ডিভাইডেড বাই মাস অফ ইকুয়াল ভলিউম অফ ওয়াটার এট 4 ডিগ্রি সেন্টিগ্রেড। এইভাবে বলছে। তো কিরকম বলতে চাইছে, মনে করো তোমার কাছে যে কোনো একটা বস্তু আছে, একটা নির্দিষ্ট আয়তন বিশিষ্ট। তুমি এই বস্তুটার ভর বের করলে, সাপোজ এই বস্তুটার ভর হলো m। আমি ধরে নিলাম এই বস্তুটার m আমি ধরে নিচ্ছি 5 কেজি সাপোজ। এই বস্তুটার আয়তন আমি ধরে নিলাম 50 সিসি অ্যাজ ফর এক্সাম্পল। এবার আমি কি করলাম, সম আয়তন জল নিলাম, মানে আমি একটা পাত্রে 50 সিসি জল নিলাম। এবার সেই জলটার ভর বের করলাম, সে m1। অবভিয়াসলি এটা কিন্তু 4 ডিগ্রি সেন্টিগ্রেডে করতে হবে। তাহলে সেক্ষেত্রে স্পেসিফিক গ্র্যাভিটি, এটাকে সাধারণত রো দ্বারা প্রকাশ করা হয়, অনেক সময় s দ্বারা প্রকাশ করা হয়। তাহলে s ইকুয়াল টু করে থাকবে m ডিভাইডেড বাই m1। ঠিক আছে, বস্তুর ভর 5 কেজি, আয়তন 50 সিসি। আমি 50 সিসির বস্তু যদি হয় তাহলে 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 50 সিসি জল নেব, তার মাস বের করব। সেটা যদি যথাক্রমে m আর m1 হয় তাহলে সেটা হয়ে যাচ্ছে m/m1। এটা যদি 5 কেজি হয় আর এটা যদি 1 হয় তাহলে সেক্ষেত্রে 5/1 হচ্ছে আপেক্ষিক গুরুত্ব। বুঝা গেছে? আচ্ছা, এটাকে আরেকটু সাজানো যায় মানে ইকুয়েশনটাকে আরেকটু চেঞ্জ করা যায়, এবং ইকুয়েশনটা চেঞ্জ করে নতুন ভাবেও কিন্তু এটাকে ডেফিনিশন করা যেতে পারে। যেমন দেখো, আমি বলেছি বস্তুর ভর সম আয়তন জলের ভর। তাহলে দুটোর ক্ষেত্রে আয়তন সমান। তাহলে দুটোর ক্ষেত্রে আয়তন যদি সমান হয়, আমি এটাকে v দিয়ে ভাগ করলাম, এটাকে v দিয়ে ভাগ করলাম। তাহলে এটাকে যদি v দিয়ে ভাগ করে দিই, এটা আমি কি পাচ্ছি, ভর বাই আয়তন, আর এটাও পাচ্ছি জলের ভর বাই আয়তন। তাহলে আমি উপরটাকে লিখতে পারি বস্তুর ঘনত্ব। দেখো, বস্তুর ঘনত্ব সাপোজ এটা d, আর এটা কি 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলের ঘনত্ব। দেখো কি ডেফিনিশন ছিল, তাকে কি ফর্মে নিয়ে নিলাম। সাপোজ এটা আমি লিখলাম d অফ ওয়াটার, dw, d সাফিক্সে w। তাহলে আমি কি পেলাম, s ইকুয়াল টু v বাই dw। ঠিক আছে, তাহলে তুমি এভাবেও স্পেসিফিক গ্র্যাভিটিকে ডেফিনিশন করতে পারো যে এটা হয়ে যাচ্ছে অনুপাত। কিসের অনুপাত? যে কোনো কঠিন বস্তুর যে কোনো উষ্ণতায় ঘনত্ব এবং 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলের ঘনত্বের অনুপাতকে ওই পদার্থের আপেক্ষিক গুরুত্ব বলে। আবার বলছি, যে কোনো উষ্ণতায় কোনো একটা বস্তুর ঘনত্ব এবং 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলের ঘনত্বের অনুপাতকে ওই বস্তু ওই উষ্ণতায় আপেক্ষিক গুরুত্ব বলে। এবং যেহেতু দেখো দুটো সেম জাতীয় রাশির অনুপাত, উপরেও ঘনত্বের একক নিচেও ঘনত্বের একক, এটাই করলে উপরেও ভরের একক নিচেও ভরের একক। যেহেতু সমজাতীয় রাশির অনুপাত, সুতরাং এক্ষেত্রে কোনো একক বা মাত্রা কিন্তু থাকবে না। তার মানে এটা একক বিহীন, মাত্রা বিহীন রাশি। এবার একটু আলোচনা করা যাক এটা নিয়ে। তুমি একটা জিনিস খেয়াল করে দেখো, যদি আমি সিজিএস পদ্ধতি নিই, সিজিএস পদ্ধতিতে তুমি মনে রাখবে dw ইকুয়াল টু 1 গ্রাম পার সিসি। তোমরা জানো সিজিএস পদ্ধতিতে 4 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় জলের ঘনত্ব হচ্ছে 1 গ্রাম পার সিসি। তাহলে এটা যদি 1 হয়ে যায় তাহলে তোমার কি পড়ে থাকছে, আমার পড়ে থাকছে s ইকুয়াল টু d। তার মানে আমি কি পাচ্ছি, আমি পাচ্ছি আপেক্ষিক গুরুত্ব আর ঘনত্ব দুটোই সমান। দুটো ডেফিনিশন আলাদা হলো, যদি সিজিএস পদ্ধতির কথা ভাবা হয় তাহলে সেক্ষেত্রে মনে রাখবে যে আপেক্ষিক গুরুত্ব আর ঘনত্বের মধ্যে কোনো পার্থক্য নেই। মানে তোমাকে যদি বলে অ্যালকোহলের আপেক্ষিক গুরুত্ব 19.8, যদি বলে অ্যালকোহলের ইয়ে কত, সরি উল্টো করে বলি, তোমাকে বললো অ্যালকোহলের ঘনত্ব হচ্ছে 19.8 গ্রাম পার সিসি, তাহলে অ্যালকোহলের আপেক্ষিক গুরুত্ব কত? তুমি গ্রাম পার সিসিটাকে মন থেকে বাদ দিয়ে দাও, তাহলে অ্যালকোহলের আপেক্ষিক গুরুত্ব হয়ে যাচ্ছে 19.8। সো সিম্পল। তবে সিজিএস পদ্ধতিতে করলে স্পেসিফিক গ্র্যাভিটি এন্ড ডেনসিটি হ্যাভ সেম ভ্যালু। কিন্তু যখন আমি এসআই পদ্ধতিতে করছি তখন কিন্তু ব্যাপারটা অতটা সহজ হচ্ছে না, কারণ আমি জানি এসআই পদ্ধতিতে জলের ঘনত্ব হচ্ছে 10⁻³ কেজি পার সিসি, সরি কেজি পার
পার মিটার কিউব। তাহলে সেক্ষেত্রে আমার পড়ে থাকছে S ইকুয়াল টু ডি বাই 10⁻³ তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমার ওই ব্যাপারটা ওই প্যারামিটারটা দিয়ে গুণ বা ভাগ করতে হবে 10⁻³ দিয়ে। ঠিক আছে, তার মানে তোমাকে বলতে পারে যে এটা যদি S যদি তোমার বলে 19.8, তোমাকে যদি বলে ঘনত্ব কত, তাহলে এটাকে 1000 দিয়ে গুণ করতে হবে। তার মানে SI পদ্ধতিতে ঘনত্ব হয়ে যাবে 19.8 ইন্টু 10⁻³ মানে 19,800। ঠিক, তাহলে সিজিএস পদ্ধতিতে দুটো সেম, এসআই পদ্ধতিতে করতে গেলে আমাকে মনে রাখতে হবে যে আপেক্ষিক গুরুত্বকে 1000 দিয়ে গুণ করলে আমি ঘনত্ব পাবো। ঠিক আছে, তাহলে এই গেল তোমার আপেক্ষিক গুরুত্ব। এবার ঘনত্বের সঙ্গে আপেক্ষিক গুরুত্বের অনেক সময় পার্থক্য চেয়ে বসে। তো প্রথমেই তুমি ঘনত্বের সংজ্ঞা বলে দিলে, আপেক্ষিক গুরুত্বের সংজ্ঞা এটা দিয়ে বলবে, ব্যাপারটা তোমার অনেক সহজ হবে। তুমি বলে দিলে বাঁ দিকে ডান দিক করে দিলে, বাঁ দিকে বললে যে একক আয়তনে বস্তুর ভরকে ঘনত্ব বলে, ডান দিকে বলে দিলে যে বস্তুর ঘনত্ব এবং 4°C উষ্ণতায় জলের ঘনত্বের অনুপাতকে আপেক্ষিক গুরুত্ব বলে। হয়ে গেল। বাঁ দিকে তুমি ঘনত্বের একক দিলে, ডান দিকে বললে আপেক্ষিক গুরুত্ব ঘনত্ব একক বিহীন রাশি। বাঁ দিকে তুমি ঘনত্বের মাত্রা বলে দিলে, ডান দিকে বলে দিলে মাত্রাবিহীন রাশি। তুমি বাঁ দিকে বলে দিলে যে সিজিএস পদ্ধতিতে, ওটা আর বলার কিছু নেই, তিনটে পার্থক্য, তুমি এটা বলে দিলেই তোমার অনেক কাজ হয়ে যাবে। তুমি আরেকটা বলতে পারো যে ঘনত্ব তোমার কি করে একক পদ্ধতির উপর নির্ভর করে। ঘনত্ব একক পদ্ধতির উপর নির্ভর করে, মানে সিজিএস পদ্ধতিতে একরকম না, এসআই পদ্ধতিতে একরকম না। কিন্তু আপেক্ষিক গুরুত্ব কিন্তু যেহেতু কোনো একক নেই, বুঝতেই পারছো, এটার ক্ষেত্রে কিন্তু কোনো একক পদ্ধতির উপর কোনোভাবেই নির্ভর করবে না। তাহলে চারটা পার্থক্য সরাসরি হয়ে গেল, একটা সংজ্ঞা দিয়ে, একটা একক দিয়ে, একটা মাত্রা দিয়ে, আর একটা একক পদ্ধতি মানে ম্যাগনিটিউড দিয়ে। যে এসআই পদ্ধতি তোমাকে বলো সিজিএস পদ্ধতিতে 19.8, এসআই পদ্ধতিতে কত? এসআই পদ্ধতিতেও 19.8। এটার একটা সুবিধা যে একক পদ্ধতির উপর কোনোভাবে নির্ভর করছে না। আরেকটা জিনিস বলি, তোমাদের আগেকার সিলেবাসে কি সুবিধা কি ছিল দেখো, প্র্যাকটিক্যালে আপেক্ষিক গুরুত্ব নির্ণয় করতে হতো, মানে বিভিন্ন পদার্থে, সাপোজ বালি দিয়ে দিল, বালি দিয়ে বললো এটার আপেক্ষিক গুরুত্ব নির্ণয় করো, যে কোনো একটা বস্তু দিয়ে দিল, বললো এটার আপেক্ষিক গুরুত্ব নির্ণয় করো। তো আপেক্ষিক গুরুত্ব ক্যালকুলেশন করার একটা ব্যাপার ছিল। এবার সেই ক্যালকুলেশন করার সময় একটা সমস্যা হতো, মানে তোমাকে টেম্পারেচারের একটা কারেকশন করতে হতো। সেই টেম্পারেচারের কারেকশনটা কি একটু বলি দেখো, যে তুমি যখন এক্সপেরিমেন্ট করতে, মানে যারা করতো মনে করো ঘরের উষ্ণতায়, তখনকার টেম্পারেচার কেমন থাকতো? শীতকাল হলে 10 ডিগ্রি সাপোজ, আর গরমকাল হলে 35 ডিগ্রি। তাহলে তখন যে জলের ভরটা নেবে, এই যে নিচের রাশিটা সম আয়তন জলের ভর যেভাবেই নিক না কেন, সে তো 35 ডিগ্রিতে নিচ্ছে অথবা 10 ডিগ্রিতে নিচ্ছে, 4 ডিগ্রিতে নিশ্চয়ই আসছে না। 4 ডিগ্রি ইন্ডিয়াতে মানে আমাদের পশ্চিমবঙ্গে ইন জেনারেল খুব কম, রেয়ার। তাহলে 4 ডিগ্রি আমি পাচ্ছি না, তাহলে আমি যখন যারা ক্যালকুলেশন করতো তাদের কি করতে হতো, একটা টেম্পারেচার কারেকশন করতে হতো, কারণ অ্যাটমসফেরিক টেম্পারেচার কখনোই 4°C আসার চান্স খুব কম। সুতরাং সেক্ষেত্রে একটা কারেকশন করতে হতো, সেই কারেকশনটাকে বলা হয় উষ্ণতার সংশোধন। কিভাবে করতো? সাপোজ যেদিন প্র্যাকটিক্যাল করছে সেই দিনে উষ্ণতা হচ্ছে T°C, 4°C নয়, এক্সপেক্টেড ওইভাবে পারফেক্ট 4°C তোমার পক্ষে পাওয়া সম্ভব নয়। তাহলে সেক্ষেত্রে তুমি যেটা, তারা যেটা আপেক্ষিক গুরুত্ব নির্ণয় করছে, সাপোজ আমি লিখলাম নির্ণেয় আপেক্ষিক গুরুত্ব, তারা কি বের করছে? তারা বের করছে লগটা, কোনো অসুবিধা নেই, বস্তুর ভর বের করে নিল, কিন্তু নিচে যেটা বের করলো T°C উষ্ণতায় সম আয়তন জলের ভর। তাহলে অ্যাকচুয়াল ডেফিনিশনের সঙ্গে মিলছে না, 4°C আমার চাই, তাহলে 4°C ওটাকে একটু চেঞ্জ করতে হবে। কিভাবে চেঞ্জ করব দেখো, মানে কারণ প্রকৃত আপেক্ষিক, এটা হচ্ছে প্রকৃত, আমি এভাবে লিখে দিলাম পাশে, এটা হচ্ছে প্রকৃত আপেক্ষিক গুরুত্ব, আর এটা হচ্ছে নির্ণেয় আপেক্ষিক গুরুত্ব। ঠিক, মানে লগটা ঠিক আছে, তোমাকে হরটাকে নিয়ে ভাবতে হবে। তাহলে এটাকে আমি ওই নির্ণেয় আপেক্ষিক গুরুত্বটাকে তুমি চেঞ্জ করতে পারো। কিরকম ভাবে চেঞ্জ করতে পারো দেখো, এটাকে আমি লিখলাম, সাপোজ শর্টে লিখছি, এদিকে লিখলাম বস্তুর ভর, আমি ওই 4°C চাইছি, তাহলে 4°C উষ্ণতায় সম আয়তন জলের ভর, কিন্তু ওটা তো ছিল না এদিকে, তাহলে আমি এই রাশিটাকে এখানে গুণ করে দিলাম, 4°C উষ্ণতায় জলের ভর, আর নিচে করে দিলাম T°C উষ্ণতায় সম আয়তন জলের ভর। এটা নিশ্চয়ই করতে পারি, মানে এই রাশিটা দিয়ে একবার লগটাকে গুণ করলাম, একবার হরটাকে গুণ করলাম।
তো একই জিনিস দিয়ে আমি লব আর হরকে গুণ করতেই পারি, কোনো অসুবিধা নেই। অথবা তুমি এক কাজ করো, এইটাকে নিয়ে ভাবো, প্রকৃত আপেক্ষিক গুরুত্ব, এটা একটা পদ্ধতি। এইখানে তুমি চলে এসো, সুবিধা বেশি হবে। তুমি বাঁদিকে বস্তুর ভর রেখে দিলে, বস্তুর ভরের সঙ্গে এইভাবে নিচে তোমার রইল 4°C উষ্ণতায় সম আয়তন জলের ভর। আছে, এবার তুমি এক কাজ করো, এটাকে T°C উষ্ণতায় সম আয়তন জলের ভর করে দাও, তাহলে এটাও হয়ে যাবে T°C উষ্ণতায় সম আয়তন জলের ভর। তাহলে একই রাশি দিয়ে গুণ আর ভাগ করা হয়েছে। তাহলে দেখো আমার কাজটা অনেক সহজ হয়ে যাচ্ছে। এই যেটা পেলাম, এটা কি ওই নির্ণেয় আপেক্ষিক গুরুত্ব না, এই যে বস্তুর ভর বাই টি ডিগ্রি, তাহলে এটা হয়ে গেল T°C উষ্ণতায় আপেক্ষিক গুরুত্ব, মানে যেটা তুমি বের করেছো, ইনটু এটা কি হলো, এটা হয়ে গেল দেখো জলের উপরেও জলের ভর, নিচেও জলের ভর, তাহলে এটা হয়ে গেল T°C উষ্ণতায় জলের আপেক্ষিক গুরুত্ব। তাহলে এটা যেটা পেলে সেটা হচ্ছে তোমার নির্ণেয় আপেক্ষিক গুরুত্ব, এটা হচ্ছে নির্ণেয় আপেক্ষিক গুরুত্ব, তাকে আমাকে গুণ করতে হচ্ছে T°C উষ্ণতায় জলের আপেক্ষিক গুরুত্ব। ঠিক, তাহলে তোমার অ্যাকচুয়াল হয়ে গেল S, যেটা তুমি নির্ণয় করলে, ইনটু SW। এবার বলে রাখি, তাহলে তোমাকে কি করতে হলো, প্রকৃত আপেক্ষিক গুরুত্ব পেতে যেটা পেয়েছিলে তাকে একটা ফ্যাক্টর দিয়ে গুণ করতে হতো। সেই ফ্যাক্টরটা পেতো থেকে, এই যে T°C জলের আপেক্ষিক গুরুত্ব, তার একটা টেবিল ছিল, মানে 10 ডিগ্রিতে কত জলের ঘনত্ব আপেক্ষিক গুরুত্ব কত, 11 ডিগ্রিতে আপেক্ষিক গুরুত্ব কত, 15 ডিগ্রিতে কত, 20 ডিগ্রি কত, 30 ডিগ্রি কত, 40 ডিগ্রি কত, এরকম একটা টেবিল থাকতো বইয়ের শেষে। সে যেটাই বের করতো, সাপোজ বালির আপেক্ষিক গুরুত্ব বের করছে, সে ক্যালকুলেশন করে পেল 2.65। কত টেম্পারেচার, সাপোজ 35 ডিগ্রি, সে তখন টেবিল থেকে দেখে নিল 35 ডিগ্রিতে SW টা কত, সাপোজ 0.99964, তাহলে 2.64 যেটা পেলো সেটাকে 0.99964 দিয়ে গুণ করে দিল। এটা নিয়ে আর ভাবার দরকার নেই, ওইভাবে আর করলাম না, ওটাও একটা পদ্ধতি, এটা ঘুরিয়ে করে দেওয়া যেত। তাহলে খুব সহজে সেক্ষেত্রে আমরা টেম্পারেচার, এটাকে বলছে টেম্পারেচার কারেকশন, মানে সবসময় আপেক্ষিক গুরুত্ব প্র্যাকটিক্যাল থাকলে আমাদের এই টেম্পারেচার কারেকশনটা করতে হতো বা করতে হবে। তাহলে খুব সিম্পল, তুমি যেটা নির্ণয় করছো নিজের মতো করে নির্ণয় করে যাও, আর শেষে টেম্পারেচার দেখো, সেই টেম্পারেচার দেখে সেই টেম্পারেচারে জলের আপেক্ষিক গুরুত্ব কত সেটা তুমি টেবিল থেকে বার করো, সেটা দিয়ে গুণ করে দাও, তাহলে খুব সহজে আমার টেম্পারেচার কারেকশন হয়ে যাবে। বেশ, এবার চলে এসো আমরা আপেক্ষিক গুরুত্ব দিয়ে বেশ কিছু অঙ্ক করে নেব। আপেক্ষিক গুরুত্ব বা ঘনত্ব দিয়ে কি ধরনের অঙ্ক থাকে দেখো, বলছে তোমার কাছে দুটো তরল আছে, প্রথমে দুটো তরল নিয়ে ভাবি। একটার ঘনত্ব বলছে V1 আর ভর বলছে M1, আরেকটার ঘনত্ব বলছে D2, ভর বলছে M2। তরল এরকম মনে করো, দুটো পাত্র আছে, এই পাত্রে একটা তরল আছে আর এই একটা পাত্র আছে, এই পাত্র বেশ কিছুটা তরল আছে। এই পাত্রে তরলটার ভর M1, ঘনত্ব D1, ওই পাত্রে তরলটার ভর M2, ঘনত্ব D2। এবার বলছে এই দুটো তরলকে আমি একসঙ্গে বড় পাত্রে মেশাবো, যদি বড় পাত্রে মেশাই সেই পাত্রে রাখা তরলের ঘনত্ব কত হবে। কি করতে হবে, আমি আগেও বলেছি আমাকে কি করতে হবে, মোট ভর বাই মোট আয়তন করতে হবে। তাহলে এখানে যখন আমি ঘনত্ব বের করব, মিশ্রণের ঘনত্ব, ডেনসিটি অফ দা মিক্সচার, মিশ্রণের ঘনত্ব কি হবে, এটা হয়ে যাবে মোট ভর টোটাল মাস বাই মোট আয়তন। আচ্ছা, মোট ভর কি হয়ে যাবে এখানে, m1 m2, এটা তো খুব সিম্পল, তাই না, খুব সহজ হয়ে গেল। কিন্তু মোট আয়তন, কাউরিরই আয়তন দেওয়া নেই, তাহলে তোমাকে কি করতে হবে, আয়তনটা বার করতে হবে। তুমি বলবে আয়তন বের করবো কি করে, খুব সিম্পল, তোমার কাছে একটাই ফর্মুলা, d হচ্ছে m/d, তাহলে আয়তন কত হবে, v m/d, তাই না। তাহলে এটার আয়তন কত হবে, এটার আয়তন হয়ে যাবে m1/d1, আর এটার আয়তন কত হবে, m2/d2। তাহলে দুটোরই আয়তন পেয়ে গেলাম। তাহলে তুমি মনে রাখবে তিনটে রাশির মধ্যে দুটো রাশি দেওয়া থাকবে, তোমাকে আরেকটা রাশি বের করতে হবে, এবং সেই রাশি নির্ণয়ে তোমার কাছে একটাই ফর্মুলা আছে, সেটা হচ্ছে d m/d। তাহলে মোট আয়তন কত হয়ে যাবে, এটার আয়তন m1/d1 আর এটার আয়তন হচ্ছে m2/d2। তাহলে এটা পড়ে থাকছে দেখো m1 m2, এটা পড়ে থাকছে m1d2 m2d1, নিচে পড়ে থাকছে d1d2।
এবার এটা তুমি যদি সহজ করো, এটা হয়ে যাচ্ছে m1 m2 ইন্টু d1 d2 ডিভাইডেড বাই m1 d2 প্লাস m2 d1। তাহলে এই ফর্মুলা দিয়ে আমি খুব সহজে মিশ্রণের ঘনত্ব বের করে দিতে পারি, তাই না? বেশ, এবার একটু অন্যভাবে পাবো। আচ্ছা, এবার দেখো দুটো প্রবলেম দিয়েছে, কিরকম, খুব সহজ, তোমাকে বুঝে বুঝে করতে হবে। এখানে দুটো তরল নিয়ে আলোচনা দিয়েছে, তোমাকে তিনটে তরল নিয়ে দিয়েছে নেক্সট প্রবলেমটা। নেক্সট প্রবলেমটা খুব ইম্পর্টেন্ট। নেক্সট প্রবলেমটা যদি বুঝে যাও তাহলে এই ধরনের সমস্যা করতে, প্রবলেম করতে কোনো সমস্যা হওয়ার কথা নয়। বলছে তোমার কাছে তিনটে তরল আছে, 3 লিকুইডস, এবং তরলগুলো কিরকম বলেছে, অনুপাত, ঘনত্বের অনুপাত হচ্ছে 1:2:3। এইগুলোর মানে তুমি বোঝো যে প্রথম তরলের, সরি, তিনটে তরলের ঘনত্বের অনুপাত বলছে 1:2:3। এটার মানে তুমি বোঝো যে একটার যদি ঘনত্ব 1 হয়, আরেকটার ঘনত্ব হবে 2, আর একটা ঘনত্ব 3। তো আমরা 1 2 3 ধরবো না, আমি ধরে নিলাম প্রথম তরলের ঘনত্ব d, দ্বিতীয় তরলের ঘনত্ব 2d, তৃতীয় তরলের ঘনত্ব হচ্ছে 3d। বেশ, এবার বলছে দুটো কোশ্চেন দিয়েছে, বলছে এদের সমভরে মেশানো হলো, দে আর মিক্সড উইথ ইকুয়াল মাস, সমভরে মেশানো হলো। আর 2 নম্বর হচ্ছে এদের সম আয়তনে মেশানো হলো। এই দুটো লাইনের মানে তোমাকে বুঝতে হবে। তাহলে এই দুটো ক্ষেত্রে মিশ্রণের ঘনত্ব কত হবে, এই হচ্ছে তোমার প্রশ্ন। আশা করছি বোঝা গেছে। তোমাদের তিনটে লিকুইড আছে, তিনটে লিকুইডের ডেনসিটি সমান নয়। প্রথম যেটা তরল আছে সেটার ডেনসিটি সব থেকে কম, d। দ্বিতীয় যে তরল আছে তার ডেনসিটি 2d, আর তৃতীয় যে তরল আছে তার ডেনসিটি 3d। তাদেরকে they are mixed with equal mass at first and then in equal volume. You will have to find out the density of the mixture. আমার কাছে কিন্তু ফর্মুলা একটাই, কি ফর্মুলা, যে টোটাল মিশ্রণের ঘনত্ব ইকুয়াল টু মোট ভর বাই মোট আয়তন, টোটাল মাস বাই টোটাল ভলিউম। আচ্ছা, এবার এখানে মাস বা ভলিউম আলাদা করে কিছু বলেনি, প্রথমে বলেছে, আমি প্রথম অঙ্কটা করছি, সমভরে মেশানো হলো। তাহলে সমভরে মেশানো হলো সেটাই আগে ধরে নাও, যে আমি প্রত্যেকটা তরলের m ভর নিলাম, প্রথম তরলেরও m ভর নিলাম, দ্বিতীয় তরলেরও m ভর নিলাম, তৃতীয় তরলেরও m ভর নিলাম। তাহলে প্রথম তরল, সব তরলের জন্য m ভর নিলাম, তখন প্রথম তরলের আয়তন কত হবে, এবার আয়তনটা বের করে ফেলি। তাহলে প্রথম তরলের আয়তন কত হবে, প্রথম তরলের আয়তন হয়ে যাবে m/d, দ্বিতীয় তরলের আয়তন কত হয়ে যাবে m/2d, আর তৃতীয় তরলের আয়তন কত হবে m/3d। আশা করছি মনে আছে, আমি একটু আগে লিখেছিলাম d ইকুয়াল টু হচ্ছে m/d। তাহলে আয়তন বের করার ফর্মুলা কি, m/d। তাহলে প্রথম তরলের ক্ষেত্রে m/d, দ্বিতীয় তরলের ক্ষেত্রে m/2d, তৃতীয় তরলের ক্ষেত্রে m/3d। তাহলে দেখো এটা হচ্ছে প্রত্যেক তরলের ভর, এটাও m, প্রথম তরলের m, দ্বিতীয় তরলের m, তৃতীয় তরলের m। তাহলে মোট ভর কত হবে 3m, মোট আয়তন কত হবে m/d প্লাস m/2d প্লাস m/3d। আশা করছি এবার বুঝে গেছো যে মোট ভর পেয়ে গেছি, মোট আয়তন পেয়ে গেছি। তাহলে মিশ্রণের ঘনত্ব ক্যাপিটাল D হয়ে যাবে মোট ভর ডিভাইডেড বাই মোট আয়তন। এবার তোমার কাজ হচ্ছে m টাকে রিপ্লেস করতে হবে, m টা যেন কাটাকাটি যায়, কারণ m টা তো আমার ধরে নেওয়া রাশি, কেন উত্তরে থাকবে, উত্তরে থাকবে শুধুমাত্র যে রাশিগুলো দেওয়া আছে। তো এখান থেকে m কমন নিলে m কেটে যাবে, তাহলে এটা উপরে পড়ে থাকবে 3, আমি একবারই কেটে দিলাম। এবার 1/d, 1/2d, 1/3d, তাহলে এটা পড়ে থাকছে 3, এটা হয়ে যাচ্ছে 3 দুগুণে 6, 6d, এটা 6 প্লাস 3 প্লাস 2 তার মানে 11, আর এটা পড়ে থাকছে 18/11 ইনটু d। তার মানে কি উত্তর এলো, তুমি উত্তরটাকে কিভাবে কনক্লুড করবে এটা তো আর বলতে পারো না, কারণ ডিটা তো তোমার আলাদা করে দেওয়া নেই। তুমি এটাকে এইভাবে বলবে যে মিশ্রণের ঘনত্ব হবে প্রথম তরলের ঘনত্বের 18/11 গুণ। এভাবে নিশ্চয়ই বলতে পারি, মানে এটাকে আমি লিখতে পারি 18/11 ইনটু প্রথম তরলের ঘনত্ব। তাহলে ফাইনাল কনক্লুশন হয়ে যাবে মিশ্রণের ঘনত্ব প্রথম তরলের ঘনত্বের 18/11 টাইমস। এবার 2d টার্মে যদি করতে চাও, এটাকে তুমি যদি করতে পারো 9/11 ইনটু 2d, তাহলে দ্বিতীয় তরলের ঘনত্বের 9/11 গুণ। একই রকম ভাবে 3d দিয়েও তুমি রিপ্লেস করতে পারো 6/11 ইনটু 3d, তাহলে সেই ক্ষেত্রে
তৃতীয় তরলের ঘনত্বের 6/11। আশা করছি প্রসেস বোঝা গেছে। নেক্সট প্রবলেমে চলে যাও। নেক্সট প্রবলেমে কি বলেছে, সম আয়তনে মেশানো। প্রবলেম 2 এবার বলেছে সম আয়তনে মেশানো হলো, দে আর মিক্সড উইথ ইকুয়াল ভলিউম। তাহলে আমি কি করব, প্রথমেই সব তরলগুলোর আয়তন ভি ধরে নিলাম। আচ্ছা, তরলগুলোর এখানে আমি ছক করে ফেললাম আয়তন। প্রথম তরলের আয়তন ভি, দ্বিতীয় তরলের আয়তন ভি, তৃতীয় তরলেরও আয়তন ভি। তিনটে তরলকেই আমি ভি আয়তনে নিলাম। তাহলে দেওয়া নেই কি মাস, তাহলে মাসটা তোমাকে বের করে নিতে হবে। তাহলে তিনটে তরলের ভর কত হবে, ফর্মুলা হচ্ছে d ইকুয়াল টু m বাই v। তাহলে তোমার দরকার কি m, তাহলে m ইকুয়াল টু d ইনটু v। এই ফর্মুলাটা মনে রাখবে, সেখান থেকেই সব আসবে। তাহলে প্রথম তরলের ভর কত হবে, d ইনটু v। দ্বিতীয় তরলের ভর কত হবে, 2d ইনটু v। তৃতীয় তরলের ভর কত হবে, 3d ইনটু v। তাহলে মোট আয়তন কত, 3v। এখানে কত হচ্ছে, 6d ইনটু v। তাহলে এবার তোমার মিশ্রণের ঘনত্ব মোট ভর বাই মোট আয়তন। তাহলে মোট ভর কত, 6d ইনটু v, আর এটা কি হয়ে যাচ্ছে, 3v। তাহলে এটা পড়ে থাকছে 2d। তাহলে কনক্লুশন কি হবে, কনক্লুশন হবে মিশ্রণের ঘনত্ব দ্বিতীয় তরলের ঘনত্বের সমান, অথবা তুমি প্রথম তরলের ঘনত্বের দ্বিগুণ। অত দরকার কি, 2d আমি সরাসরি পাচ্ছি, আমি এখানে একদম সরাসরি লিখে দেবো, দিস ইজ ইকুয়াল টু দ্বিতীয় তরলের ঘনত্ব। ঠিক, দেখো প্রবলেম হয়ে গেছে। আচ্ছা, নেক্সট আর একটা অঙ্ক করব। বলছে তোমার কাছে দুটো পদার্থ আছে। আচ্ছা, এটা তিনটে পদার্থ দিয়ে হলো। নেক্সট এবার দুটো পদার্থ বলছে, তোমার কাছে দুটো পদার্থ আছে। বলছে সেই দুটো পদার্থ যদি সম আয়তনে মেশায়। ঠিক আছে, দুটো পদার্থ আছে, আমি ধরে নিলাম একটা S1 একটা S2। এবার কি করেছে, প্রথমে আমি সম আয়তনে মেশালাম। দে আর মিক্সড উইথ ইকুয়াল ভলিউম। ইকুয়াল ভলিউম ইকুয়াল মাস তুমি নিশ্চয়ই বুঝে গেছো। বলছে সম আয়তনে যখন আমি মেশাচ্ছি তখন মিশ্রণের আপেক্ষিক গুরুত্ব, মিশ্রণের আপেক্ষিক গুরুত্ব হচ্ছে 4। মিশ্রণের আপেক্ষিক গুরুত্ব, স্পেসিফিক গ্র্যাভিটি অফ দ্য মিক্সচার ইজ 4। আর ওই পদার্থ দুটোকে যখন আমি সম ভরে মেশাচ্ছি তখন মিশ্রণের আপেক্ষিক গুরুত্ব হচ্ছে 6। ঠিক, সরি 6 নয় 3। প্রশ্ন দিয়েছে ফাইন্ড S1 and S2। এবার এখানে একটা জিনিস খেয়াল করো, আগের অঙ্কগুলোতে সব ঘনত্ব দিয়ে করলাম, এখানে প্রশ্নটা দিয়ে দিয়েছে আপেক্ষিক গুরুত্ব দিয়ে। তো কোথায় পার্থক্য হবে, কিচ্ছু পার্থক্য হবে না যদি আমি সিজিএস পদ্ধতি কথাটা উল্লেখ করে দিই। তাই না, আমি একটু আগে করার সময় বলেছি যে সিজিএস পদ্ধতিতে ঘনত্ব আর আপেক্ষিক গুরুত্ব বলে আলাদা কিছু হয় না, দে আর সেম। তাহলে আপেক্ষিক গুরুত্ব দিয়ে অঙ্ক দিক আমার কোনো অসুবিধা নেই, আমি খালি একবার উল্লেখ করে দেবো যে আমি অঙ্কটা সিজিএস পদ্ধতিতে করছি। ঠিক আছে, তাহলেই গোটা ব্যাপারটা মিলে যাবে। এবার চলে এসো অঙ্কে। S1 S2 আগেরটাই D1 D2 ছিল, তাহলে S1 S2 দেওয়া আছে, খালি ওইটাই খালি আলাদা। সম আয়তন দুটোরই ভি ধরে নেব, প্রথমটার ভর বের করব, দ্বিতীয়টার ভর বের করব, মিশ্রণের ঘনত্ব বের করব, যেটা ঘনত্ব বেরোবে সেটাকে 4 এর সঙ্গে ইকুয়াল করে দেবো। একটা ইকুয়েশন পেয়ে গেলাম। এবার সম ভরে মেশাবো, একই পদ্ধতিতে দুটোরই ভর m ধরলাম, প্রথমটার আয়তন বের করব, দ্বিতীয়টার আয়তন বের করব, মোট ভর বাই মোট আয়তন করে আমি বের করব ঘনত্ব, সেই ঘনত্বটাকে 3 এর সঙ্গে ইকুয়াল করে দেবো। তাহলে আরেকটা ইকুয়েশন পেয়ে গেলাম। দুটো ইকুয়েশন সলভ করলে দুটো আননোন আমার হয়ে যাওয়া উচিত, তাই না? তো তোমাকে চেয়েছে কি, পদার্থ দুটির আপেক্ষিক গুরুত্ব কত। তাহলে আমি প্রথমেই ধরে নিলাম লেট দ্য স্পেসিফিক গ্র্যাভিটি অফ দ্য টু সাবস্টেন্সেস বি S1 and S2। পদার্থ দুটির আপেক্ষিক গুরুত্ব যথাক্রমে S1 এবং S2। ঠিক আছে, তাহলে ঘনত্ব তার সঙ্গে সঙ্গে একবারে লিখে ফেলবে যে আপেক্ষিক গুরুত্ব হচ্ছে, প্রথমে বললাম পদার্থ দুটির আপেক্ষিক গুরুত্ব আমি ধরে নিচ্ছি S1 ও S2। ঠিক পরের লাইনে অতএব পদার্থ দুটির ঘনত্ব S1 ও S2 ব্র্যাকেটে খালি লিখে দাও CGS। তোমার কাজ শেষ। বাকি যে পদ্ধতি ফলো করেছিলে সেই পদ্ধতি ফলো করে এবার অঙ্ক করে যাও। কি করব, প্রথমে বলেছে সম আয়তন। আমি কিন্তু আর বেশি লেখার মধ্যে যাব না, জাস্ট আগের অঙ্কেতেই তোমাকে বুঝিয়েছি সম আয়তন আর সমভর। তাহলে সম আয়তন আমি ধরে নিলাম সম আয়তনটা ভি। তাহলে প্রথম তরলের ভর কত হবে, আচ্ছা ভি দেওয়া আছে, তোমাকে m বের করতে হবে। d ইকুয়াল টু m বাই ভি, আরেকবার মনে করিয়ে দিই, তাহলে m ইকুয়াল টু d ইনটু v। তাহলে প্রথম তরলের ভর হয়ে যাবে
আয়তন তো দুটোরই ভি। প্রথম তরলের ভর হয়ে যাবে S1 ইন্টু ভি, দ্বিতীয় তরলের ভর হয়ে যাবে S2 ইন্টু ভি। তাহলে তুমি লিখে ফেলবে সম আয়তন, ধরে নিলাম ভি আয়তন, অতএব মিশ্রণের ঘনত্ব সে D1, মোট ভর S1V প্লাস S2V, মোট আয়তন V প্লাস V ইকুয়াল টু কত বলেছে 4। তাহলে এটা পড়ে থাকছে দেখো S1 প্লাস S2, V টা কমন নিয়ে নাও, নিচে 2 চলে আসছে ইকুয়াল টু 4। তাহলে ইকুয়েশন হয়ে গেল S1 প্লাস S2 ইকুয়াল টু 8। ঠিক আছে? আচ্ছা, এটা ছিল তোমার দুটোরই আয়তন, এটা হয়ে যাচ্ছে দুটোরই ভর। নেক্সট প্রশ্ন, নেক্সট পার্ট বলেছে সমভরে মেশানো হলো। তো সমভরে আমি ধরে নিলাম m, তাহলে প্রথমটার আয়তন কত হবে? আয়তন d ইকুয়াল টু m বাই v, তাহলে v ইকুয়াল টু m বাই d। তাহলে প্রথমটার আয়তন হবে m বাই s1, দ্বিতীয়টার আয়তন হবে m বাই s2। তাহলে মোট ভর বাই মোট আয়তন, তাহলে দ্বিতীয় ক্ষেত্রে d2 মোট ভর মানে হচ্ছে 2m, মোট আয়তন হচ্ছে m বাই s1, m বাই s2 ইকুয়াল টু কত বলেছে 6। তাহলে এখান থেকে প্রথমেই m টা কেটে দাও, তাহলে 2, এখানে পড়ে থাকছে 1 বাই s1, 1 বাই s2 ইকুয়াল টু 6। তাহলে এটা পড়ে থাকবে দেখো 2s1 s2 ডিভাইডেড বাই s1 প্লাস s2 ইকুয়াল টু 6। একটু আমি একবারে করে দিলাম, তুমি করতে পারবে ভগ্নাংশের যোগ বিয়োগ। আচ্ছা, s1 প্লাস s2 মানে হচ্ছে 8, তাহলে 2s1 s2 ডিভাইডেড বাই 8 ইকুয়াল টু 6। তাহলে s2 s1 s2 রেখে দিচ্ছি, 2s1 s2 ইকুয়াল টু হয়ে গেল 48। এবার নিশ্চয়ই অঙ্কটা করতে খুব একটা অসুবিধা হওয়ার কথা নয়, কারণ s1 প্লাস s2 পেয়ে গেছি, s1 2s1 s2 পেয়ে গেছি। তাহলে আমাকে এখান থেকে s1 আর s2 বের করতে হবে। ক্লাস 9 এর ওই অপনয়ন পদ্ধতিতে সমাধান এইভাবে করতে পারো, অথবা এইভাবে দেখো করা যায় যে আমি প্রথমে s1 মাইনাস s2 বের করে ফেলি। স্কয়ার ফর্মুলা কি বলছে? s1 প্লাস s2 হোল স্কয়ার মাইনাস 4s1 s2। তাহলে s1 প্লাস s2 হোল স্কয়ার মানে 8 স্কয়ার মাইনাস 2 ইনটু 2s1 s2, বা এখানে s1 s2 বললে 24 আসবে সোজা কথায়। তাহলে এটা হয়ে যাবে 4 24, দেখে নাও s1 s2 করলে 24 আসছে নাকি? আচ্ছা, ওটা একটু ক্যালকুলেশনে ভুল হয়েছে। 2s1 s2 সমান, ও 2s1 s2 সমান এটা 24 আসবে। একবার ক্যালকুলেশনটা দেখে নিও, 2s1 s2 মানে 24 আসবে। তাহলে এটা 24 দুগুণে 48 হবে। এখানে কি ছিল? 2s1 s2 ডিভাইডেড বাই s1 প্লাস s2, এরকম এসেছিল না? 2s1 s2 বাই s1 প্লাস s2, এটা সমান 3 ছিল। সরি, এটা ঠিক আমি ভুল করেছিলাম, এটা 3 ছিল, এটা 3 ছিল, তাহলে এটা 8 3 24। তবে তুমি বলতে পারো s1 s2 মানে হচ্ছে 12। তাহলে s1 s2 যদি 12 হয়, 4s1 s2 48। তাহলে 64 মাইনাস 48 মানে 16। তাহলে s1 মাইনাস s2 ইকুয়াল টু চলে এলো 4। এবার এই দুটো তোমার করার খুব অসুবিধা কিছু নয়, তুমি পেয়েছো s1 প্লাস s2 ইকুয়াল টু 8, আর এটা s1 মাইনাস s2 ইকুয়াল টু 4। দুটোকে যোগ করলে 2s1 ইকুয়াল টু 12, তাহলে s1 সমান 6, আর s1 যদি 6 হয়, s2 ইকুয়াল টু আসবে 2। দেখো, বস্তু দুটোর আপেক্ষিক গুরুত্ব খুব সিম্পল অঙ্কের সাহায্যে, সমাধানের সাহায্যে আমরা করে ফেলেছি। ঠিক আছে, বেশ। মোটামুটি ঘনত্ব আর আপেক্ষিক গুরুত্ব নিয়ে আমরা আলোচনা করে ফেললাম, আমাদের ধারণা একটু পরিষ্কার হয়ে গেছে। সম ভরে মেশালে কি হবে, সম আয়তনে মেশালে কি হবে। যে অঙ্কগুলো করলাম সেগুলো যদি নিজে করে ফেলতে পারো একবার বুঝে নেওয়ার পর, তাহলে তুমি ধরে নেবে যে এই ধরনের অঙ্ক তুমি করতে পারবে। আচ্ছা, নেক্সট চলে এসো ঘাত এবং চাপ, এই দুটো রাশি। এটাও কিন্তু তোমাদের কাছে খুব নতুন কিছু নয়। ঘাত আর চাপ, তরলের ঘাত আর তরলের চাপ, আমরা মূলত এই দুটো নিয়ে আলোচনা করব। আচ্ছা, তরলের ঘাত তরলের চাপ ব্যাপারটা আসছে কোত্থেকে? আমরা জানি তরল পদার্থের নিজস্ব কোনো আকার নেই, যে পাত্রে রাখা হয় সেই পাত্রের আকার ধারণ করে। তাহলে আমি ধরে নিলাম এই পাত্রে আমি কিছু পরিমাণ তরল রাখলাম, ঠিক আছে? এবার যদি রাখি, তুমি খেয়াল করে দেখো তরলের ওজনটা এই তলের উপর কাজ করবে, নিচের তলটা। এবার তরল নিশ্চয়ই প্রবাহিত সবসময় ফ্লো করতে চায়,
তাহলে সেক্ষেত্রে যখন তরলকে জোর করে একটা পাত্রের মধ্যে রাখছো, দেখা যাবে তরল কিন্তু পাত্রের দেওয়ালের উপর একটা ফোর্স অ্যাপ্লাই করে। ঠিক আছে, এই যে ফোর্স অ্যাপ্লাই করে সেটাকে আমি লম্বভাবে ভাবতে পারি। অ্যাকচুয়ালি ঘাত বলতে বোঝায় কোনো একটা বস্তুর ওপর লম্বভাবে প্রযুক্ত বলকে ঘাত বলে। ইট ইজ দ্য ফোর্স অ্যাক্টিং অন অ্যান অবজেক্ট নর্মালি। তাহলে যখন আমি তরলটা কোনো একটা পাত্রে রাখছি, দেখতে পাচ্ছি তরলটা পাত্রের দেওয়ালের গায়ে লম্বভাবে বল প্রয়োগ করছে, সেই লম্বভাবে প্রযুক্ত বলটাকেই বলা হচ্ছে তরলের ঘাত। ঠিক আছে, মানে তরল সংস্পর্শে থাকা কোনো তলের ওপর তরল লম্বভাবে যে বল প্রয়োগ করে তাকেই বলা হচ্ছে তরলের ঘাত। তাহলে ঘাতটা এমন কিছু নতুন কথা নয়, ঘাত নতুন কথা বলতে পারো কিন্তু নতুন রাশি নয়। ঘাত হচ্ছে টাইপ অফ ফোর্স। তাহলে ঘাতের একক কি হবে? এই ফোর্সের মতো তুমি বলতে পারো নিউটন, ডাইন। ঘাতের মাত্রা কি হবে? ml t টু দি পাওয়ার -2। বেশ, ঘাত হয়ে গেল। এবার চলে এসো চাপ। চাপ কি জিনিস তুমি অলরেডি জানো, যে চাপ মানে হচ্ছে ফোর্স বাই এরিয়া, অর্থাৎ একক ক্ষেত্রফলে প্রযুক্ত বলকে চাপ বলে। তাহলে একই রকম ভাবে তরলকে যখন পাত্রে রাখছি, তরল একটা ঘাত প্রয়োগ করছে। এবার যে তলের উপর ঘাত প্রয়োগ করছে সেই তলটার ক্ষেত্রফল আমি জানি, সেই ক্ষেত্রফল দিয়ে এটাকে ভাগ করে দাও। তাহলে ঘাত যদি F হয়, তাহলে আমি বলতে পারি চাপ ইকুয়াল টু ফোর্স বাই এরিয়া। অর্থাৎ তরল যখন একটা পাত্রে রাখা হয় তখন প্রতি একক ক্ষেত্রফলে যে কোনো তলের উপর যে বল প্রয়োগ করে তাকেই বলা হচ্ছে তরলের চাপ। ঠিক, তাহলে এটা যদি F হয় তাহলে এটা হয়ে গেল F বাই A। তাহলে এটার একক কি হবে? নিউটন বাই মিটার স্কয়ার। আর এটা হয়ে গেল ডাইন পার সেন্টিমিটার স্কয়ার। মাত্রাটা চেঞ্জ হয়ে যাবে, m l টু দি পাওয়ার -1 t টু দি পাওয়ার -2। ঠিক আছে, এই যে নিউটন পার মিটার স্কয়ার, অ্যাকচুয়ালি এটা লেখা উচিত নিউটন মিটার টু দি পাওয়ার -2। এটা কিন্তু লেখার ঠিকঠাক পদ্ধতি নয়, তোমরা পড়েছো এককে, আমরা লিখে থাকি, কিন্তু অ্যাকচুয়াল বেস্ট প্রসেস হচ্ছে এটা। আচ্ছা, নিউটন পার মিটার স্কয়ার, এটার আবার একটা নাম আছে, বিজ্ঞানী পাস্কেলের নাম অনুসারে এটাকে বলা হয় পাস্কেল। এবার দুটো ইউনিটের মধ্যে আমি রিলেশনও করতে পারি। তোমাকে যদি বলে নিউটন পার মিটার স্কয়ার আর ডাইন পার সেন্টিমিটার স্কয়ার, খুব সহজ। 1 নিউটন পার মিটার স্কয়ার মানে হচ্ছে 1 নিউটন বাই 1 মিটার স্কয়ার। এবার 1 নিউটন মানে 10 টু দি পাওয়ার 5 ডাইন, আর এটা হয়ে যাচ্ছে 1 মিটার মানে 100 সেন্টিমিটার, তাহলে 100 সেন্টিমিটার স্কয়ার। তাহলে এটা পড়ে থাকছে 10 টু দি পাওয়ার 5, এটা পড়ে থাকছে 10 টু দি পাওয়ার 4, উপরে ডাইন নিচে সেন্টিমিটার স্কয়ার, তাহলে 10 ডাইন পার সেন্টিমিটার স্কয়ার। খুব সহজে, তোমার সব সময় সবকিছু মুখস্থ রাখার দরকার নেই, আমি বুঝে বুঝে যদি করি অনেক সমস্যার সমাধান করে দিতে পারি। যেমন দেখো, এই যে বললাম পাস্কেল থেকে সিজিএস, এটা তুমি জাস্ট এই জিনিসটা খেয়াল রেখো যে এইভাবে নির্ণয় করা যায়, তাহলেই তুমি যে কোনো সময় যে কোনো মুহূর্তে কোনো দুটো রাশির এককের মধ্যে যদি সম্পর্ক বের করতে বলে তাহলে আমরা খুব সহজে বের করে দিতে পারি। প্রশ্ন থাকে ঘাত আর চাপের মধ্যে পার্থক্য। তো তুমি ছবিতেই দেখো ঘাত আর চাপের মধ্যে অনেক পার্থক্য রয়েছে, এককের পার্থক্য রয়েছে, তোমার মাত্রার পার্থক্য রয়েছে, তাহলে দুটো পার্থক্য হয়ে গেল। আর একটা সংজ্ঞার পার্থক্য দিয়ে দেবে, আর একটা তোমার রাশিমালার পার্থক্য। প্রথমে সংজ্ঞা বলে দিলে লম্বভাবে প্রযুক্ত বলকে ঘাত বলে, আর একক ক্ষেত্রফলে প্রযুক্ত বলকে চাপ বলে। একক পার্থক্য বলে দিলে এটা নিউটন পার মিটার স্কয়ার, এটা ডাইন পার সেন্টিমিটার স্কয়ার। মাত্রার পার্থক্য বলে দিলে, আর রাশিমালা এটা ফোর্স এফ, আর এটা হচ্ছে ফোর্স বাই এরিয়া।